সততা, সংগ্রাম, বিশ্বাস আর মেধার অপূর্ব মিশ্রণে গড়ে ওঠা কুসুমিত ইস্পাত চরিত্রের আপাদমস্তক একজন সমাজ হিতৈষী ব্যক্তিত্ব অধ্যাপক এম.এ. সামাদ। বৃহত্তর ফরিদপুরের সর্বজন গ্রাহ্য এই গুণী মানুষকে তার অনন্য সমাজকর্মের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার 1996 সালে জাতীয় সমাজসেবা পদক প্রদান করে সম্মানিত করেছে। নিঃস্বার্থ সমাজসেবার পাশাপাশি ছাত্র জীবন থেকেই ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্যের নানা অঙ্গনে নিরলস অবদান রেখে চলেছেন অধ্যাপক এম.এ. সামাদ। আমার প্রায় 2.5 বছরে ফরিদপুর জেলা সদরে অবস্থানের ডিসি হিসেবে কিছু কথা আলোচনা করতে চাই। সেই সময়ে যারা আমার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এর মধ্যে একজন হলেন প্রফেসর আব্দুস সামাদ। উনি ইয়াসিন কলেজে তরুণ শিক্ষক ছিলেন। তো প্রফেসর আব্দুস সামাদ সাহেব ছোটো মোটো মানুষ, দেখতে খুব বলিষ্ঠ বলে মনে হয় না, কিন্তু তার সাহস এবং কর্মস্পৃহা আমি মনে করি যে অন্য সকলের চেয়ে বেশি ছিল, এবং তিনি আমার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। প্রফেসর এম.এ. সামাদ একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি। ফরিদপুরে যে কয়েকজন বড় মাপের সমাজসেবক, উনি তাদের মধ্যে অন্যতম। ডক্টর জাহেদ সাহেব, ডক্টর ননীগোপাল সাহা, জনাব জহুরুল ইসলাম, এদের সাথে একত্রে উনি যে কোনো জনসেবামূলক কাজে একত্রিত হতেন। উনি নিজের ব্যক্তিগত কাজের বাইরে যতটুকু সময় পেতেন এই কিন্তু সমাজসেবায় উনি দিয়ে গেছেন। বিশেষ করে আমার দেখা, আমি যখন ইয়াসিন কলেজে ছাত্র ছিলাম তখন সামাদ স্যারকে দেখেছি। তার সততা ছিল প্রশ্নাতীত এবং এখনও উনি সেটা মেনটেন করে চলছেন। আজীবন পরোপকারী ছিলেন। তার কাছে কোনো লোক বিপদে পড়ে ফেরত আসছে এটা আমার জানা নেই। এতিমখানা বা স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, আপনার ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা করা হয়েছে, এবং এটাকে ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য কিছু কমার্শিয়াল যেমন মুরগির খামারকে সাপোর্ট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তবু অপ্রতুল। এখনও কিন্তু এই প্রতিষ্ঠানকে চালিয়ে রাখা কষ্টসাধ্য হয়েছে। তো সেই জন্যে সামাদ সাহেব বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির কাছে যেভাবে উনি ধর্ণা দিয়ে যান, এটা দেখলে আমার মাই লাগে যে উনি একটা প্রতিষ্ঠানের জন্য এত নিবেদিত মানে কিভাবে হয়। তো আমি মনে করি যে সামাদ সাহেবের এই প্রতিষ্ঠানের প্রতি যে অবদান, সে সারা জীবন স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। জনাব অধ্যাপক এম.এ. সামাদ সাহেবের এই যে অনবদ্য কাজের অবদান হিসেবে, স্বীকৃতি হিসেবে সরকার তাকে 1996 সালে সমাজ কল্যাণে জাতীয় স্বর্ণপদক প্রদান করে, এবং তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি সেই স্বর্ণপদক গ্রহণ করেন, এবং নিরলসভাবে আজকে 82 বছর বয়স তার চলছে প্রায়, এবং সেই বয়সেও এখনও সে দৈনিক প্রায় 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত উনি কাজ করে যান, এবং সমাজের এমন কোনো কাজ নাই সেটা তিনি করেন না। মৃতদেহ গোসল দেওয়ার থেকে দাফন করানোর থেকে শুরু করে মসজিদের জুম্মা নামাজের আগে, খুতবার আগে বয়ান করা, এবং ওনার বিচরণ ফরিদপুরের এমন কোনো সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান নাই যেটা ব্যক্তিগত উদ্যোগে হোক আর রাষ্ট্রীয় উদ্যোগে হোক আর সামাজিক উদ্যোগে হোক, সবটা থেকে প্রতিষ্ঠান লগ্ন থেকে উনি আছেন। আর ফরিদপুরে যে কয়েকজন প্রবীণ ব্যক্তি এই সামাজিক ক্ষেত্রে অবদান রেখে চলেছেন, তার ভিতরে এখন জীবিতদের ভিতরে আমার মনে হয় যে উনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। তাকে সবাই মুসলিম মিশনের প্রফেসর সামাদ হিসেবে চিনে, কিন্তু ফরিদপুরে যে সকল সংগঠন মানব হিতৈষণায় নিয়োজিত, এটি ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হোক, বিএনএসবি, চক্ষু হাসপাতাল হোক, এমনকি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন হোক, এর প্রত্যেকটির সঙ্গে অধ্যাপক সামাদ যুক্ত ছিলেন।
আমি যখন জেলা প্রশাসক তখন এই সবগুলি প্রতিষ্ঠানই কিন্তু পুরোপুরি জনসেবায় নিয়োজিত। যখন আমার সঙ্গে পরিচয় হয় তখন জানতে পারি যে তিনি 70-এর দশক থেকে তখন পর্যন্ত এবং এখন পর্যন্ত 2023 পর্যন্ত এই মানুষের কাজেই ব্যাপৃত আছেন। যে জিনিসটা আমাকে মুগ্ধ করত, তিনি ফরিদপুর শহরে বিশেষ করে আত্মীয় অনাত্মীয় নির্বিশেষে মৃতদেহের গোসল করাতেন, দাফন পূর্ববর্তী গোসল। এটা একটি মহৎ কাজ। তিনি যেখানে শুনতেন নিজে চলে যেতেন, শরীর খারাপ থাকলে তাও চলে যেতেন, স্ত্রী অসুস্থ তাও ওর সঙ্গে যুক্ত হয়েছেন। অধ্যাপক সামাদ সমাজসেবার জন্য জাতীয়ভাবে পুরস্কৃত, কিন্তু পুরস্কার তো একটা সামান্য স্বীকৃতি মাত্র। ফরিদপুরের আপামর জনসাধারণ, ফরিদপুরের প্রত্যেকটা মানুষ, তিনি বাইরে থেকে সরকারি চাকরি করতে যান অথবা ফরিদপুরের বাসিন্দা হন, প্রত্যেকে তার সম্পর্কে অবহিত এবং প্রত্যেকে অধ্যাপক সামাদকে শর্তহীনভাবে সম্মান করে। আমি বিশ্বাস করি এ ধরনের একজন মানুষ সমাজের জন্য সম্পদ এবং এ ধরনের মানুষ সমাজে অত্যন্ত বিরল। সেই বিরল প্রজাতির একজন অধ্যাপক আব্দুস সামাদকে আমার বিনম্র শ্রদ্ধা। এখন কিন্তু অনেক বয়স এবং জাস্ট কিছুদিন আগে আমি শুনতে পেয়েছি ওনার স্ত্রী মারা গেছেন, বাট তিনি তেমনই আছেন। এই বয়সেও তিনি কিন্তু ছুটে চলেন কেউ কোনো বিপদে পড়লে সাহায্যের জন্য। তা আমার কাছে মনে হয় কি যে এই সমস্ত মানুষগুলিকে সমাজ থেকে আসলে আমরা হারিয়ে ফেলছি, যারা নিজেদের স্বার্থহীনভাবে পরের জন্য, পরের কারণে স্বার্থ বলি দেয় না, আমরা একটা কথা জানি। তো সামাদ সাহেব ইজ ওয়ান অফ দেম, যে তার নিজেকে ভুলে গিয়ে পরের কারণে স্বার্থ দিয়ে কাজ করে চলেছেন। তিনি প্রতিষ্ঠাতা, অনেকগুলি প্রতিষ্ঠানের নাম বলেছে, আমি অনেকগুলি প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে উনি জড়িত ছিলেন, অদ্যাবধি উনি কাজ করছেন। তো আমি আসলে আমার পার্সোনাল পক্ষ থেকে এবং দেশের একজন যেহেতু সরকারের কর্মকর্তা হিসেবে আমি বলি যে এদের সংস্পর্শে আসাটাও আমার কাছে আমার জীবনের একটা বড় অভিজ্ঞতা। এবং তাদের কাছ থেকে কিন্তু শিখেছে যে আসলে নিঃস্বার্থ হয়ে কাজ করলে আত্মতৃপ্তি যেটা আছে বা জনগণের যে স্বীকৃতিটা সেটা মিলে। প্রফেসর এম এ সামাদ একজন সমাজ সংস্কারক। তিনি শিক্ষার পাশাপাশি ফরিদপুরের মানবিক গুণাবলী বিকাশের জায়গা থেকে তরুণ সমাজসহ ছাত্রছাত্রী সবাইকে নীতি নৈতিকতার প্রশ্নে তাদেরকে আদর্শ মানুষ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় সমাজসেবা স্বর্ণপদক লাভ করেন 1996 সালে। ফরিদপুরে গণমানুষের কাছে তিনি অত্যন্ত সুহৃদ একজন মানুষ হিসাবে সব মহলে তার গ্রহণযোগ্যতা আছে। তিনি এই বয়সেও যেভাবে আর্থসামাজিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধের জায়গা থেকে তরুণ সমাজকে অনুপ্রাণিত করার যে চেষ্টা করেছেন, আমি ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই। একই সাথে তার সুস্থতা এবং মঙ্গল কামনা করি। সামাদ সাহেবের সাথে আপনি কাজ করছেন, প্রথম থেকে আমি কাজ করছি কিছু। হ্যাঁ, কাজ করছেন। তো সামাদ সাহেব সম্বন্ধে আপনি একটু বলেন, আপনার কি সামাদ সাহেব কেমন লোক, সামাদ সাহেব কি ধরনের লোক? অত্যন্ত ভালো না, সবসময় তার উৎসাহ ছিল আর কথাটা বলেও ফেলতো কোনটা কি করলে কোনটা কি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা তার আছে। হ্যাঁ একটা গুনে গুনে ঠিক বলবে। হ্যাঁ হ্যাঁ, মানে কিভাবে গুণে মানুষ। আমি 1967 সালে রাজেন্দ্র কলেজে ঢুকলাম, তখন সামাদ ভাই বেরিয়ে গেছেন, কিন্তু তখনই তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে আসতেন, সেখান থেকে আমার সঙ্গে তার পরিচয় হয়েছিল। সামাদ ভাই খুব কর্মপাগল মানুষ, কাজ পাগল মানুষ, কাজের পিছে ছুটতেন, যে কারণে ছাত্র জীবনে তাকে বলা হতো রকেট সামাদ। মানে খুবই গতিসম্পন্ন মানুষ, হতদরিদ্র থেকে উঠে আসা, বিভিন্ন ব্যাপারে তার ঔৎসুক্য ছিল। এখানে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ফরিদপুর সাহিত্য সংস্কৃতি উন্নয়ন সংস্থা গঠনে তার অবদান ছিল। পরবর্তীতে উনি সম্ভবত 1975 সালে যখন ওই সংস্থার নেতৃত্বে আছেন, তখনই আলাও সাহিত্য পুরস্কার প্রবর্তিত হয়েছিল। অধ্যাপক আব্দুস সামাদ উনি মুসলিম মিশন করেছে এবং ওখানে এত বেশি সময় দিত
এবং এখনও দিয়ে যাচ্ছি, যে তার তুলনা হয় না। আব্দুস সামাদ সাহেব শুধু যে এটা, উনি শুক্রবারে জুম্মার নামাজের আগে কোরআনের তাফসির করত, এবং যে কোনো মানুষ মারা গেলে উনি সবার আগে উনি গিয়ে হাজির হইত এবং জানাজা পড়ত। এখন ওনার বয়স হয়ে গেছে অনেক, ওনার বয়স 83 বছর বয়স, উনি অনেক অসুস্থ। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ ওনাকে যেন সুস্থ করে দেয়। পাকিস্তান আমল থেকেই সামাদ সাহেবের সাথে আমার একটা সম্পর্ক ছিল। উনি একজন ইয়াসিন কলেজের প্রফেসর ছিলেন। আমার স্বামী ছিল গৌরচন্দ্র বালা, উনি একসময় মন্ত্রী ছিলেন যুক্তফ্রন্টে। আমাদের বাসায় আসতেন এবং উনি এখনও ওই বৌদি বৌদি করেই ডাকতেন। আমার ছেলেপেলেরা ওনাকে স্যার বলতেন। এইভাবে ওনার সাথে আমাকে পরিচয় আর কি, আমার আগে অনেক আগের থেকেই। উনি একজন অসাম্প্রদায়িক লোক ছিলেন। যখন যেখানে যে কাজ দেওয়া ইসে পড়ছে, অসুবিধায় পড়ছে, সামাদ সাহেব দৌড় দিয়ে সেখানে চলে গেছে। হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক, উনি এখনও জীবিত আছেন। এখন ছেলেরা তাকে নাম দিছিল রকেট সামাদ। উনি খুব দ্রুত যাতায়াত করতেন রাস্তায় দিয়ে, আমরা দেখতাম একটা ঢোলা পাজামা, একটা পাঞ্জাবি পরে উনি দ্রুত চলে যাচ্ছেন চোখের নিমিষে এখান থেকে ওখানে। তাই ছাত্ররাও রকেট স্যার বলতো অনেক সময় মজা করে। সামাদ সাহেব, আমরা মনে করি সামাদ সাহেব আরও দীর্ঘদিন জীবিত থাকুক। আমাদের সমাজের, আমাদের জাতির, আমাদের দেশের কল্যাণ হবে, তার জন্য উনি নিবেদিত প্রাণ। আজকের যে সমাজের যে অবক্ষয় হচ্ছে, সমস্ত কিছু এইরকম একজন সমাজকর্মী এখনও পাওয়া যায় না। উনি তো নিবেদিত প্রাণ বলা যায়। ওনার মতন লোককে আমরা যাতে বাঁচাই রাখতে পারি সেই কামনা করি। প্রফেসর আব্দুস সামাদ সাহেব ফরিদপুরের একজন প্রবীণ এবং বিশিষ্ট সমাজসেবী মানুষ। আমরা ছোটোবেলার থেকে ওনাকে চিনি। আমরা ছোটোবেলার থেকে দেখতে পাচ্ছি যে কোনো রকমের সমাজসেবায় উনি অগ্রণী ভূমিকা পালন করেন। এবং ফরিদপুরে হিন্দু মুসলমান যেই মারা যাক উনি সেখানে যান, এবং আমার মনে হয় 2-1 হাজার মুসলিম মানুষের উনি গোসলও করাইছেন, দাফন কাফনের গোসল করাইছেন। আমাদের ফরিদপুর পৌরসভার যে সর্বোচ্চ কমিটি TLCC, টাউন লেভেল কোঅর্ডিনেশন কমিটির, উনি একজন সম্মানিত সদস্য, এবং উনি পৌরসভা এই পরিষদ চালনার প্রশ্নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবং আমি যে কোনো ব্যাপারে ওনার পরামর্শ নেই প্রবীণ মানুষ হিসেবে। বিন্দু থেকে সিন্ধু হয়ে ওঠা একজন মানুষ কি করে সফল হয়ে ওঠেন তারই অনুকরণীয় দৃষ্টান্ত অধ্যাপক M.A. সামাদ। ফরিদপুর সদর থানার চরমাধবদিয়া গ্রামে 1939 সালে নেহাজউদ্দিন ও বড়ু খাতুনের ঘরে জন্ম হয় M.A. সামাদের। এই পাশে ছিল একটা ঘর, যে ঘরটায় ঘষি থাকতো, ঘষি জ্বালানি থাকতো। আর এক পাশে ঢেকি ছিল পিছনের দিকে, ডান পাশে চুলা, মাঝখানে খানিকটা জায়গা, ওইখানে আমি আর আমার মা ওখানে থাকতাম। এই অবস্থায় আমি ওখানে দাখিল পরীক্ষা দিই। বাড়িতে খাওয়া দাওয়ার কষ্ট, শেষে ওই জয়নুদ্দিন মুন্সি, আমার চাচা দূরসম্পর্কীয়, তার বাড়িতে তার বড় ছেলে ছিল ইসাক মুন্সি, ভালো মানুষ। আর ও তো আমার ভাই, আমার সাথে থাকবে, আমাদের সাথেই থাকবে। আমরা খেলে খাবে, ও আমরা না খেলে না খাবে। আমার নিয়ে গেল, ওইখানে থেকে কয়েক বছর থাকলাম। তারপরে হাফেজ বাড়িতেও ছিলাম, পরে আফসার পলের বাড়িতে থাকলাম। আমার বাবার কবর পিছনে, সামনে আমার আব্বার কবর, তারপরে আমার বড় ভাইয়ের কবর এখান দিয়ে। এই গ্রামে আমার বন্ধু ছিলেন কবির মিয়া সাহেবের বড় ছেলে ফাতে কবির, হাফেজ ফাতে কবির। মিলু মিয়া আমার বড় ছিল। হাফেজ জয়নুদ্দিন সাহেব আমার চাচার এখানে লজিং থাকতো, পাশেও হেফজো পড়তো। তাদের সাথে আমার খুব ঘনিষ্ঠতা ছিল। আমরা একসাথে হাঁটুডু খেলছি, তারপরে খেলাধুলা করছি, চলাফেরা করেছি। আর এই গ্রামের মানুষ সকলেই ভালো মানুষ। মৌলভী ফজলুর রহমান সাহেব, মৌলভী ফজলুল করিম সাহেব, ইউসুফ মিয়া ভাইয়ের কথা মনে পড়ে। তিনি আমাকে ঈশান স্কুলে যে 30টা টাকা নিজের পকেট থেকে দিয়ে ভর্তি করায় দিলেন। প্রফেসর সে আমাদের গ্রামে, আমার গ্রামে না, তার বাড়িতে সবসময় কোজিনে আসা যাওয়া করে, দেখাশোনা করে।
বাপ মার কবর জিয়ারত করে, আমরা কেমন আছি না আছি খোঁজ খবর নেয়। আমি দুইটা মেয়ে নিয়ে বাপের বাড়িতে আমার চাচা খোঁজ খবর নিছে, এতদিনও মেয়ে দুইটা বিয়ে দিছে, আমার নাতি নাত করেছে, তাও তো আমার চাচা খোঁজ খবর নিয়ে। গ্রামের একজন মারা গেলে আমার চাচা ছুটে আসে, সে সুস্থই থাকুক আর সুস্থই থাকুক। সুস্থকালে তো কোনো সময় তার ছিল না, প্রবলেমই ছিল না। অসুস্থ থাকলে তো মাঝে মাঝে সে যে কোনো সময় ডাক দিলে সে চলে আসে। আমার এই গ্রামের হাফেজ ডাঙ্গির মানুষ মারা গেলে আমার চাচাই জানাজার করে। আমার কাকা সবসময় করে, যিনি তার খবর পাওয়া মাত্রই সে চলে আসে, জানাজার করে, গোসল দেয়, সবার সাথে ভালো মন্দ 5টা কথা বলে, সবসময় করে যিনি আসা যাওয়া করে। আর এটাই তার বাপের বাড়ি। চরম দারিদ্রতার মধ্যে জন্ম নেয়া এমএ সামাদের লেখাপড়া শুরু হয় বাড়ির পাশের পাঠশালায়। এরপর 1000 বিঘা প্রাইমারি স্কুল এবং পরে বাকিগঞ্জ মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন। এ সময় তাকে বিভিন্ন বাড়িতে লজিং থাকতে হয়েছে। এরপর ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে আলিম ও ফাজিল পাশ করেন। ভর্তি হয়েছিলেন কামিলে। 1961 সালে তিনি ফরিদপুর ঈশান ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক, রাজেন্দ্র কলেজ থেকে আইএ এবং বিএ, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করেন। রাজেন্দ্র কলেজে অধ্যয়নকালে 1965 সালে এমএ সামাদ স্টুডেন্টস সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের সম্পাদক নির্বাচিত হন। সংগঠনটির মূল উদ্যোক্তা ছিলেন ভাষা সৈনিক ও সমাজ কল্যাণ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল গফুর। কলেজের ছাত্রছাত্রী সংসদের নির্বাচিত সাহিত্য সাংস্কৃতিক সম্পাদকের পদে থাকা অবস্থায় তিনি প্রখ্যাত সনেট কবি সুফি মোতাহার হোসেনের সনেট সংকলন প্রকাশ করেন। পরবর্তীতে এ বইটির জন্য কবিকে আদমজী সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। কলেজে লিটারি সেকশন সেক্রেটারি আমি, আমার দায়িত্ব পড়ল। তো কলেজে থেকে টাকা পয়সা পেলাম না। সাইদ আলী খান মুসলিম প্রেসের তিনি এক ফর্মা ছাপাইয়া বললেন যে কাগজের দামটা দরকার। এর মধ্যে আমি একটা চাকরি পেয়ে গেলাম 100 টাকার ইনফরমেশন সেন্টারে, যেটা এখন পাবলিক লাইব্রেরি হয়েছে। প্রথম মাসের মাইনা 80 টাকা পাইলাম। 100 টাকার মধ্যে 80 টাকা পরে জয়েন করছিলাম। 80 টাকা পেয়ে ওই টাকাতেও জমা দিয়ে দিলাম। উনি বললেন যে কাগজের দাম হইলো, এখন বই ছাপা হবে। এর মধ্যে হাশেম স্যার, প্রফেসর আবুল হাশেম সাহেব ছিলেন ফিলোসফি, উনি বললেন যে সামাদ আদমজী সাহিত্য পুরস্কারের নোটিশ দিছে, বিজ্ঞাপন দিছে আজাদ, দৈনিক আজাদে, এটা দেখে বই পাঠাই দাও। তো আমি 6খানা বই আলাদা হার্ডবোর্ড দিয়ে বাঁধাই করে দিয়ে আলাদা বাঁধাই করলাম, করে দিয়ে 6খানা বই পাঠাই দিলাম। ইন ফাইন মর্নিং 65-এ গফুর সাহেব, তখন তো টিভি ছিল না, রেডিও ছিল। রেডিওতে বাংলা খবর শুনছেন। ওই বাংলা খবরে সুফি মোতাহার হোসেন আদমজী পুরস্কার পাইছে সনেট সংকলন বইতে। উনি তো লাফায় বাইরে, সমাজ কাজ হয়ে গেছে। কি সুফি সাহেব তো বই, তোমার ওই বইতে আদমজী পুরস্কার পাইছে। তা আমি যাই প্রিন্সিপাল সাহেবের খবর দিলাম। প্রিন্সিপাল সাহেব বললেন যে তুমি যাও সুফি সাহেবরে, ও সেই মামুনপুর, ওইখানে তাকে খবর দিতে যাই, দেখি যে রান্নাঘরের মধ্যে বসে রয়েছে খালি গায়ে। আর এই কথা বললে সে যে আনন্দ, তার সে আনন্দ আমি এখনো ভুলতে পারি না। যে এই খবরটা সে কিভাবে নিছে, আদমজী সাহিত্য পুরস্কার পাইছে। আর এই কাজের সাথে আমি জড়িত থাকতে পারা আমার নিজের তো একটা নিশ্চয়ই আমার সেখানে ভালো লাগছে। ওই রাজেন্দ্র কলেজে থাকা অবস্থায় সুফি মোতাহার হোসেনের যে প্রথম বইটা সামাদ ভাইয়ের উদ্যোগে প্রকাশিত হয়, এই বইটাই পরে আদমজী পুরস্কার পেয়েছিল। তার কৃতিত্ব একমাত্র সামাদ ভাইকে দিতে হয়। যদিও আমরা অনেকে তার সাথে সহযোগিতা ছিলাম, তার সম্পূর্ণ দায়িত্ব সামাদ ভাই নিয়েই এই বইটা প্রকাশ করেছিলেন। এই সামাদ সাহেবই তার একক এবং তার কয়েকজন বন্ধুবান্ধব এবং অধ্যাপক সৈয়দ হায়দার হোসেন সাহেবের প্রচেষ্টায় ওই বইটি ছাপা হয়। এই বইয়ের ছাপার পেছনে অর্থ যেটা দেওয়ার কথা ছিল রাজেন্দ্র কলেজ ছাত্রছাত্রী সংসদ থেকে, সেই অর্থটা দিতে পারেনি অনিবার্য কারণবশত। পরবর্তীকালে দেখা গেল সনেট সংকলন প্রকাশে বিড়ম্বনা এবং বিলম্ব সৃষ্টি হয়। ফলে সামাদ সাহেব তার বেতনের টাকা দিয়ে কাগজ কিনে দেন সাইদ আলী সাহেবকে। এই সনেট আদমজী সাহিত্য পুরস্কার পাওয়ার পর তৎকালীন রাজেন্দ্র কলেজের ছাত্রছাত্রী সংসদ
সৈয়দ মোতাহার হোসেনকে সম্বর্ধনা দেয়, নাগরিক সম্বর্ধনা। এম এ সামাদ 1967 সালের 15 জানুয়ারি ফরিদপুর শহরের নীলটুলিস্থ আলহাজ আবুল কাশেম খানের জ্যেষ্ঠ কন্যা আনোয়ারা বেগম আনুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সারাক্ষণ সমাজকর্মে ব্যস্ত স্বামীর সংসার সামলানোর কাজটি নিরলসভাবে করে গেছেন বিদুষী এই নারী। স্বামীর সমাজসেবার কাজে কখনো বিরক্ত হননি, বরং উৎসাহ দিয়েছেন, ভরসা দিয়েছেন বারবার। 55 বছর সংসার করার পর 2022 সালের 14 অক্টোবর পৃথিবীর সকল মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান আনোয়ারা বেগম। পানসি নৌকা ছিল খুব সুন্দর, সেই পানসি নৌকা করে যায় ওখানে ওই দিন নামাজ পড়তাম। এম এ সামাদ এবং আনোয়ারা বেগম দম্পতির রয়েছে 5 সন্তান। সে ছিল আমার ফার্স্ট ফ্রেন্ড। সংসার নিয়ে আব্বার বিন্দুমাত্র কোনো টেনশন ছিল না, টেনশন করতে হয় নাই। এর ফলে আমার মনে হয় যেটা সুবিধা হয়েছে, আব্বা নিরবিচ্ছিন্নভাবে এবং কোনো চিন্তা ছাড়াই সবার জন্য, সমাজের জন্য কাজ করে যেতে পেরেছেন। আম্মার এই স্যাক্রিফাইসটা না থাকলে হয়তো এইটা সম্ভব হইতো না কখনোই। আমার আম্মার জন্য আপনারা দোয়া করবেন, আম্মাকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন, এবং আব্বার জন্য দোয়া করবেন যাতে আব্বা সুস্থ থাকেন এবং আরো অনেক বছর আপনাদের সাথে থাকতে পারেন, আপনাদের সেবা করতে পারেন। আব্বা প্রচুর বই পড়েন, বই কেনেন, বিভিন্ন বইয়ের বিভিন্ন বিষয়ের সাথে জড়িত, সংগ্রহের কারণে পারিবারিক লাইব্রেরি পুরস্কার পেয়েছিলেন। আর অনেক দুষ্প্রাপ্য বই এখনো আব্বার কালেকশনে আছে, যেগুলি অনেক বড় বড় লাইব্রেরিতেও পাওয়া যাবে না হয়তো। আমাদের বাসার বেশিরভাগ জায়গা জুড়ে হলো বই। এখানে সব সময় আব্বার বিছানার উপরে বই খাতা থাকবে, কাউকেই ধরতে দিবে না। তোমরা কোথায় রাখবা, কি করবা, আমি খুঁজে পাবো না তো এগুলো, তোমরা ধরবা না, বই ধরতে দেয় না, আমাদের গোছাতেও দেয় না, এরকমই থাকবে। নিজেরটা নিজেই গোছানোর চেষ্টা করে, কিন্তু এখন তো অনেক কিছুই দেখা যায় এক জায়গায় রাখছে, হয়তো বা ভুলে গেছে, আবার তাকে খুঁজতে হয়, সারাক্ষণ ওই বইটা খুঁজতেছে। আগে আম্মা মারা যাওয়ার আগে তো আম্মা সব কিছু গোছায় রাখতো, আব্বার করা লাগতো না এগুলো। আমাদের যতটুকু সময় না দিয়েছে তার চেয়ে বেশি অন্য কাজে, সমাজের অন্য কাজে সময় দিয়েছে, এবং সেটাতে আমার আম্মার অবদান ছিল। আম্মার কোনো অভিযোগ ছিল না। আব্বাকে বিভিন্ন ভাবে সম্মানিত করা হয়েছে এই পদকগুলি, এবং এখানে খুব অল্পই আছে আসলে। আমার সৌভাগ্য হয়েছিল আমার আব্বার, আমি সরাসরি ছাত্রী, জাপানের অর্থনীতি সম্পর্কে পড়াতেন, এবং আমাদের দেশের ভৌগোলিক অবস্থান এবং জাপানের ভৌগোলিক অবস্থান, তার সাথে জাপান এবং আমাদের কৃষির যে মিল বা জাপানের জনগণ যেভাবে পরিশ্রমী, ওইভাবে পরিশ্রম করলে আমরাও দেশকে অনেক উন্নতির পথে নিয়ে যাব, এই বিষয়ে আমাদেরকে অনেক জ্ঞান দান করেছেন। মাস্টার্সে অধ্যয়নকালেই এম এ সামাদের কর্মজীবন শুরু হয় 1968 আগস্টে ইয়াসিন কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে। 1968 সালের 1 আগস্ট আমরা ইয়াসিন কলেজে আমি যোগদান করলাম। ইতিহাস বিভাগে আমাদের অধ্যক্ষ ছিলেন AHM মহিউদ্দিন। তো তখন এম এ সামাদ সাহেব, ওনার মাস্টার্স কমপ্লিট ছিল না, তবুও তার সঙ্গে সম্পর্ক এবং তার যে মেধা, এই মেধার উপর ভিত্তি করে মহিউদ্দিন সাহেব তাকে অর্থনীতি বিভাগে তাকে নিয়ে নেয়। তো ওই কলেজে ঢোকার পরে আসলে সামাদ সাহেবের সাথে আমার ঘনিষ্ঠতা হয়। আমি তার মধ্যে লক্ষ্য করেছি তার সাংগঠনিক ক্ষমতাটা অদ্ভুত, যেটা আমার মধ্যে, আমি নিজে কনফেস করছি, আমার মধ্যে কখনো ছিল না। সামাদ সাহেব সাহিত্য বলো, সংস্কৃতি বলি বা কোনো অর্গানাইজেশন বলি, এই সবগুলোতেই উনার একটা অত্যন্ত আগ্রহ ছিল এবং সেখানে উনি দক্ষতা দেখিয়েছেন। শিক্ষক হিসাবে তো নিশ্চয়ই ভালো ছিলেন উনি, কারণ কখনো শিক্ষকতার কারণে বা শিক্ষার কারণে কোনো ছাত্র বা ছাত্রী, ইয়াসিন কলেজে এরকম ঘটনা দু একটা ঘটেছে, যাদেরকে প্রথম নেওয়া হয়েছিল তাদের সময় ছাত্রছাত্রীরা অসন্তুষ্ট ছিল তাদের পড়ানোর ব্যাপারে, কিন্তু সামাদ সাহেবের ব্যাপারে এরকম কখনো শুনিনি। কারণ উনি আসলে শিক্ষক হিসেবে ভালো ছিলেন, বিষয়ের উপরে তার দক্ষতা ছিল।
পরবর্তীতে তিনি সরকারি রাজেন্দ্র কলেজে বদলি হয়ে আসেন। এরপর গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে অধ্যাপনা করে তিনি পুনরায় রাজেন্দ্র কলেজে ফিরে আসেন। এই কলেজ থেকেই 2000 সালে অবসরে যান। এম এ সামাদ 1979 সালে খণ্ডকালীন উপপরিচালক হিসেবে যোগদান করেন ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ফরিদপুরে, যা বর্তমান ইসলামিক ফাউন্ডেশন। এ সময় তিনি ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু এর আকিদা ও আমল বইয়ের অনুবাদ সহ 10টি বই সম্পাদনা করে প্রকাশ করেন। 4 দশকের বেশি সময় ধরে তিনি ফরিদপুর শাহ ফরিদ দরগা জামে মসজিদে জুম্মার নামাজের আগে কুরআন শরীফের তাফসীর করে আসছেন। 1978 সালে তৎকালীন জেলা প্রশাসক আব্দুল মুঈদ চৌধুরীর উদ্যোগে জেলা পরিষদের আলিমুজ্জামান হলে শুরু করা হয় ফরিদপুর মিউজিয়াম প্রতিষ্ঠার কাজ। এম এ সামাদ অবৈতনিক কিউরেটর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেন নানা রকম দুর্লভ ও দুষ্প্রাপ্য প্রত্ন সামগ্রী। মহান মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদের ছবি, তথ্য, ব্যবহার্য জিনিসপত্র, অস্ত্র, পত্রিকা, দলিল ছাড়াও প্রাচীন পুঁথি, মুদ্রা, তৈজসপত্র তার উদ্যোগেই সংগ্রহ করা হয়। জেলার স্মরণীয় ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ ও সমাজসেবকদের দুষ্প্রাপ্য আলোকচিত্র ও তাদের লেখা বেশ কিছু বই পুস্তক সংগ্রহ করতে সক্ষম হন। ফরিদপুর জেলা পরিষদের তত্ত্বাবধানে এই সব অমূল্য সম্পদ এখনও ফরিদপুর মিউজিয়ামে জনসাধারণের জন্য প্রদর্শিত হচ্ছে। মিউজিয়াম পরিচালনা পর্ষদে অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, অধ্যাপক আনমা আব্দুস সোবহান, নৃপেন্দ্র কুমার সিংহ রায়ের পাশাপাশি বিশ্বস্ত কর্মচারী হিসেবে আব্দুল জব্বারের নামটি উঠে আসে বারবার। ফরিদপুরে ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভিতরে আলিমুজ্জামান হল নামে একটা হল ছিল। এটাতে কিছু ব্যবহার করা হতো না তখনকার দিনে, মোটামুটি খালি পড়েছিল। তো আমরা ওই সময় একটা ড্রাইভ নেই যে ফরিদপুরে বিভিন্ন জায়গা থেকে যে দর্শনীয় ঐতিহাসিক বস্তু সংগ্রহ করার। তো বেশ কিছু জিনিস আমরা পাই। আবার প্রধানত প্রফেসর সামাদ সাহেব এনাদের সঙ্গে আলাপ করে আমি একটা মিউজিয়াম স্থাপনের সিদ্ধান্ত নিই এবং সামাদ সাহেবকেই এটার কিউরেটর হিসেবে দায়িত্ব দিয়ে ওই আলিমুজ্জামান হল যেহেতু খালি ছিল এবং সুন্দর একটা হল, তা আমাদের যেহেতু সংগৃহীত মালামাল ছিল কম, সেই জন্য আমি ওখানে এটা স্থাপন করি। এবং এটার উদ্বোধনের জন্য আমরা তখন ডক্টর এনামুল হক সাহেব ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক, তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তিনি অত্যন্ত উৎসাহের সঙ্গে ঢাকার থেকে ফরিদপুর এসেছিলেন এবং আমরা এটা মোটামুটি একটা ছোট অনুষ্ঠানের মাধ্যমে ফরিদপুর মিউজিয়াম স্থাপন করি। জনাব এম এ সামাদ 1975 সালে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভাপতি ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক। জাতীয় পর্যায়ে সুপরিচিত এবং দেশের অন্যতম সাহিত্য পুরস্কার হিসেবে আলাউল সাহিত্য পুরস্কার আজ সুপ্রতিষ্ঠিত। এই পুরস্কার শুরুর অন্যতম উদ্যোক্তাও ছিলেন এম এ সামাদ। দেশের শীর্ষস্থানীয় কবি সাহিত্যিকদের দিয়ে নির্বাচন করে প্রথমবার আলাউল সাহিত্য পুরস্কার প্রদান করা হয় ডক্টর আবু হেনা মোস্তফা কামালকে তার আপন যৌবন বৈরী কাব্যগ্রন্থের জন্য। এ সফল কাজে সহযোগিতা করেছিলেন বীর মুক্তিযোদ্ধা কবি আতাহার খান, মিহির চক্রবর্তী, কবি শেখ শামসুল হক প্রমুখ। সামাদ ভাই সেক্রেটারি হওয়ার পরেই আমরা প্রথম আলাউল সাহিত্য পুরস্কারটাই করলাম এবং প্রথম পুরস্কারটা পান হলো আবু হেনা মোস্তফা কামাল কবি হিসাবে তাকে এই পুরস্কারটা দেওয়া হয়। এই অনুষ্ঠান উপলক্ষে ঢাকার সব শীর্ষস্থানীয় কবিরা ওখানে গেছিলেন, আল মাহমুদ পর্যন্ত গেছিলেন। আল মাহমুদ, শহীদ কাদরী, তারপর রফিক আজাদ, শিকদার আমিনুল হক, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, সানাউল হক খান, সবাই মোটামুটি কবি হিসেবে যারা খ্যাত ছিলেন একসাথে ঢাকার থেকে সবাইকে নিয়ে ওখানে যাই। এই প্রতিষ্ঠান কবি সাহিত্যিকদের খুঁজে বের করে তারা একটি পুরস্কার দেয়। সেই পুরস্কারটির নাম হচ্ছে আলাউল সাহিত্য পুরস্কার। এই আলাউল পুরস্কারটি 1975 সালে প্রথম প্রতিষ্ঠা হয় এবং আমাদের যে প্রফেসর আব্দুস সামাদ তিনি যখন সাধারণ সম্পাদক হিসেবে সংস্থার দায়িত্ব পালন করছিলেন এবং আব্দুর রাজ্জাক সাহেব হলো সভাপতির দায়িত্ব পালন করছিলেন, তখন এই পুরস্কারটি প্রবর্তন করা হয়
যা আজকে সারা বাংলাদেশের সাহিত্য পুরস্কারের ভিতরে অন্যতম গৌরবজনক সাহিত্য পুরস্কার হিসেবে সারা বাংলাদেশে বিবেচিত হয়ে আসছে। ফরিদপুর সাহিত্য সংস্কৃতি উন্নয়ন সংস্থার কথা উঠলেই আমার 3টি ছেলের কথা মনে হয়, শামসুল হক, মিহির কর্মকার আর আতাহার খান। গুরবাজারে সোমান সাহেবের একটা বসার জায়গা ছিল, সেখানে আমরা বসতাম। একদিন বিকেলে ওরা 3 জন এসে বলল যে আমাদের একটা বড় প্রোগ্রাম নিতে হবে। তখন আমি এইটার সম্পাদক। কি প্রোগ্রাম? বলে সাহিত্য পুরস্কার দিতে হবে। সেখানে আরও 2-1 বসা ছিল, তারা একটু ধ্যান চাইলো। যাও এটা কিছু না, বললাম ঠিক আছে। একটা কথা বলেছিল, প্রোগ্রাম বড় না হইলে প্রতিষ্ঠান বড় হয় না। আমরা মিটিংয়ে বসলাম, সিদ্ধান্ত হইল একটি সাহিত্য পুরস্কার দেওয়া হবে এবং আলাওল, সেটার নাম হবে আলাওল সাহিত্য পুরস্কার। আমরা যখন এই আলাওল সাহিত্য পুরস্কার লঞ্চ করলাম, তখন ওইখানে যাদের বিচারক বানিয়েছিলাম তাদের মধ্যে ছিলেন একজন ডক্টর আহমদ শরীফ। উনি বললেন, একটা ভালো কাজ করেছো। আমাদের চিটাঙের লোকেরা বলে আলাওল চিটাঙের লোক, কিন্তু এই আলাওল সাহিত্য পুরস্কার ফরিদপুর থেকে দেওয়ায় এটা একটাই হয়ে গেছে, এস্টাবলিশ হয়ে যাবে যে আলাওল ফরিদপুরের লোক। 1983 সালে ফরিদপুর শহরের সংস্কৃতি মনস্ক, সাহিত্য মনস্ক কিছু তরুণ অধ্যাপক এম.এ. সামাদের নেতৃত্বে 20 আগস্ট, যে দিনটি সনেট কবি সুফি মোতাহার হোসেনের মৃত্যুবার্ষিকী, শহরের উপকণ্ঠে তার বাসভবনে আসে। তার জীবন নিয়ে আলোচনা হয় এবং আলোচনার এক পর্যায়ে সেখানে অধ্যাপক এম.এ. সামাদের নেতৃত্বে, তার প্রেরণায় ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা হয়। 1939 সালে আবদাল্লাহ জহিরুদ্দিন এবং হুমায়ুন কবিরেরা মিলে ফরিদপুর সাহিত্য পরিষদ নামে একটি সাহিত্য সংগঠন তৈরি করেছিল এবং তখন ওই 1939 সালেই ফরিদপুরে একটি বড় সাহিত্য সম্মেলন হয়েছিল, যেখানে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন, হুমায়ুন কবির ছিলেন। তো মূলত সেই ঐতিহ্যের ধারাবাহিকতারই আবার পুনরুজ্জীবন হয়। 1983 সালে ফরিদপুর সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়। সাহিত্য পরিষদের উদ্যোগে নিয়মিত সাপ্তাহিক ও মাসিক সাহিত্য সভা, প্রকাশনা, সেমিনার, সিম্পোজিয়াম, সাহিত্যের ব্যক্তিত্বদের স্মরণ সভা, জাতীয় দিবসগুলোকে বিশেষভাবে পালন সহ নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। জন্মশতবার্ষিকী উদযাপন করেছে ডক্টর কাজী মোতাহার হোসেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কবি হুমায়ুন কবির, কবি আ.ন.ম. বজলুর রশিদ, পল্লী কবি জসিমউদ্দিন এবং আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের। 1990-এর 5 আগস্ট প্রথম ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে সম্বর্ধনা দেওয়া হয়েছিল শিক্ষাবিদ এস.এন.কিউ. জুলফিকার আলী, প্রথম বাঙালি মুসলিম চিত্রশিল্পী কাজী আবুল কাশেম এবং বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক রাজিয়া মজিদকে। এই ধারা আজও চলমান রয়েছে। 2 বছর পর পর এ পর্যন্ত মোট 35 জনকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। 1990 সালের একদিন সকালে, বোধহয় 1 জানুয়ারি সকালে, কবি জসিমউদ্দিনের জন্মদিনে আমরা, মিলন, আলতাফ সাহেব, কামাল রইসি প্রমুখ সারা এলাকায় আমরা ঘুরলাম। কবি জসিমউদ্দিনের একটা বই পাওয়া গেল না। বড় বড় কবিদের নিজ বাসভবনের বা এলাকায় তাদেরকে খুঁজে পাওয়া যায়, তাদের সম্বন্ধে মিউজিয়াম আছে, তাদের লেখা, তাদের সমস্ত কিছু সেখানে পাওয়া যায়। কিন্তু এই কবি জসিমউদ্দিনের গ্রামে একখানা বই পাওয়া গেল না। কামাল রইসি আমাকে প্রস্তাব দিল, স্যার আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা মেলা করতে পারি, জসিম পল্লী মেলা করো। তো ওই নিজেই চেষ্টা করে সব লোকজন খবর টবর দিয়ে, কামার টামার খবর টবর দিয়ে করে ফেলাই দিল। জাহিদ ব্যাপারী যেন কি পিঠে নিয়ে বানায় নিয়ে আসছিল, মানে মেলায় খুব সাকসেসফুল হলো। একদিনের মেলা সাকসেসফুল হলো।
পরের বছর আমরা এই দিলাম যে 4 দিনের মেলা করব, কিন্তু মেলা 7 দিনের মেলা হয়েই গেল। তখন বিসিকে গিয়ে বিসিকে তো নেটওয়ার্ক আছে, তারা ওই মেলা দোকানপাটে খবর দিলে এবারে চলে আসলো, বিভিন্ন জায়গা থেকে দোকান চলে আসলো, একেবারে জমজমাট মেলা হয়ে গেল। আমরা প্রথম মেলার সময় ডিসি আব্দুর রহিম, তারপরে এস এম শাহজাহান, তারপরে আহমেদুর রহিম উপজেলা ইউএনও ছিল, ছোট্ট একটা বাইর করছিলাম, স্মরণিকা বের করছিলাম, এবং সেইটারও ওই স্কেচ করে দিচ্ছিল ফরিদুর রহমান। হ্যাঁ, ফরিদুর রহমান সে বইটা আছে আমাদের এখানে, ফটোকপি আছে। আমার ইউসুফ সাহেব একটা বানিয়ে দিছিল, লিয়াকত ভাই বানিয়ে দিছে, অনেকেই বানিয়ে দিছে। জসিম পল্লী মেলার প্রথম স্মরণিকা। কিন্তু সামাদ স্যারকে আমরা দেখেছি নীরবে নিভৃতে কাজ করে যেতে। ফরিদপুরে এখনও সামাজিক সংগঠন নাই যার সাথে উনি যুক্ত ছিলেন না। ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন, সাহিত্য উন্নয়ন সংস্থার সাথে যুক্ত, এবং তার সবচেয়ে যেটা বড় অবদান আমি মনে করি, আজ আমরা যে জসিম মেলাকে নিয়ে গর্ব করি, এই জসিম মেলা মূল উদ্যোক্তা কিন্তু তারা। 1991 সাল থেকে সাহিত্য পরিষদের উদ্যোগেই কুমার নদের পাড়ে কবি জসিমউদ্দিনের বাড়ির পাশে জসিম উদ্যানে যে জসিম মেলার আয়োজন করা হয়। পরবর্তীতে রাষ্ট্রপতি ওই মেলার উদ্বোধন করতে এসেছেন, এবং এটা আজ আর ফরিদপুরের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা একটা জাতীয় বিষয় হয়ে গেছে, এবং সাংস্কৃতিক মন্ত্রণালয় এর দেখভাল করে। 52 ভাষা আন্দোলনের সূতিকাগার হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন তমুদ্দুন মজলিসের কেন্দ্রীয় সভাপতি হিসেবে অধ্যাপক এম এ সামাদ দায়িত্ব পালন করেছেন 2012 থেকে 2016 সাল পর্যন্ত। প্রফেসর এম এ সামাদ স্যার তমুদ্দুন মজলিসের কেন্দ্রীয় কমিটির 2 টার্ম সভাপতির দায়িত্ব পালন করেন, এবং এখন তিনি অভিভাবক পরিষদের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তমুদ্দুন মজলিসের সার্বিক কর্মকাণ্ডে এবং সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন কর্মকাণ্ডে আমাদেরকে প্রধান পৃষ্ঠপোষকের সহযোগিতা দিয়ে আসছেন। শৈশবে বাবা এবং কৈশোরে মাকে হারিয়ে মানুষের বাড়িতে জায়গির থেকে নিদারুণ কষ্টে নিজেকে নিজেই গড়ে তুলেছিলেন এম এ সামাদ। নিজের উপলব্ধি থেকেই সহজে অনুভব করতে শিখেছেন আর্তের আরতি, দুঃখী মানুষের অশ্রুসজল চোখ পড়তে শিখেছেন, আর তাই এই পড়ন্ত বয়সেও অসহায়ের ভার বইতে কাঁধ এগিয়ে দেন সকলের আগে। যৌবনের প্রারম্ভ থেকেই সমমনাদের নিয়ে সমাজ সেবার ব্রতে কয়েকটি সংগঠন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। সমাজসেবায় ফরিদপুরের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব ডাক্তার মোহাম্মদ জাহেদের সান্নিধ্যে গিয়ে চিকিৎসা স্বাস্থ্যসেবায় বিগত শতাব্দীর 80-র দশক থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অধ্যাপক এম এ সামাদ। ফরিদপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান 1980 সালে প্রতিষ্ঠিত মুসলিম মিশনের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন, এবং এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সফলতার সাথে পরিচালিত করছেন। একই সাথে তিনি আঞ্জুমানে মফিদুল ইসলামেও কাজ করছেন, এছাড়াও অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠনে নেতৃত্ব দিচ্ছেন, এবং মানুষের মানসিক গুণাবলী বিকাশের জায়গা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ফরিদপুরে একটি পুরনো ঈদগাহ ছিল, যেটি আব্দুল মুইজুদ্দিন সাহেব জেলা প্রশাসক ছিলেন, তখন জেলা পরিষদ থেকে এটি শুরু করেছিলেন, এটা শেষ হয়নি। আমি উদ্যোগ নেই সকলের সহযোগিতায় যেটি পাকা করব। সবার আগে যারা এগিয়ে আসেন তার মধ্যে তিনি ছিলেন অন্যতম। তিনি এর দিক নির্দেশনার কাজটি করেন, এবং আমরা পুরোটা ঈদগাহ পাকা করতে সমর্থ হই। কিন্তু মুসলিম মিশনে ওনার যে অবদান তা অবিস্মরণীয়। মুসলিম মিশনের জন্ম থেকে 1981 থেকে এখন পর্যন্ত তিনি মুসলিম মিশনের সঙ্গে যুক্ত। মুসলিম মিশনের যে বড় 2টি ভবন যেখানে আবাসিকরা থাকে, সে 2টি ভবন ওই সময়ে তৈরি হয়, আমি এর সঙ্গে যুক্ত ছিলাম। অধ্যাপক সামাদের নেতৃত্বে আসলে এটি কার্যগুলি সম্পাদন করা হয়। আমরা এই যারা বাসিন্দা যারা আছে এখানকার আবাসিক, তাদের মাধ্যমে এর প্রচুর কাজ করি। এর ফার্নিচারের কাজ, এর গ্রিলের কাজ এদের মাধ্যমে করি। আমরা সরকারের 1,80,00,000 টাকা বাঁচাই 10 কোটি টাকার মধ্যে, এবং 70 লক্ষ টাকা আমরা গেইন করি, যার একটা অংশ এইসব আবাসিকরা পায় যেহেতু তারা কাজ করেছিল। মুসলিম মিশনের স্কুল, কলেজ, মসজিদ এই স্থাপনাগুলি তখন নির্মাণ করা হয়।
এর সবগুলির সঙ্গে দিবারাত্রি অধ্যাপক সামাদের পরিশ্রম জড়িত। আসলে আমি ফরিদপুরে জেলা প্রশাসক হিসেবে কাজ করেছি, এটা ছিল 16 থেকে 19 পর্যন্ত, প্রায় 3 বছর। তো এই 3 বছরে আসলে আমি ওখানকার বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি। কোনো কোনো ক্ষেত্রে আমি পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছি এই সকল প্রতিষ্ঠানের। কোনো কোনো জায়গায় দেখা গেছে আমি হয়তো সভাপতি হিসেবে কাজ করেছি ওইসব প্রতিষ্ঠানে, জেলা প্রশাসক হিসেবে। তো তখন আসলে কিছু কিছু মানুষ যাদের আসলে আমি তখন পরিচিত হয়েছে এবং আমার কাছে মনে হয় যে আমার মৃত্যু পর্যন্ত আমি তাদের মনে রাখবো, এই জন্য যে তারা নিবেদিত প্রাণ ছিলেন। নিবেদিত প্রাণ ছিলেন সাধারণ মানুষের সেবায়, সাধারণ মানুষের হিতকর কাজে। তো এরকম একজন মানুষ আসলে আমরা আজকে যাকে সামাদ সাহেবের বিষয়ে কথা বলছি, উনি এরকম একজন ছিলেন। তো ফরিদপুরের যেমন জহুরুল হক চক্ষু হাসপাতাল, তারপর হচ্ছে আপনার ফরিদপুর ফাউন্ডেশন, সাহিত্য সাংস্কৃতিক ফাউন্ডেশন, প্রবীণ হিতৈষী সংঘ, সবচেয়ে বড় ওনার যে অবদান সেটা হচ্ছে মুসলিম মিশন। ফরিদপুরের যে কোনো সামাজিক সংগঠনের সঙ্গে সামাদ স্যার আছেন। সামাদ স্যার ফরিদপুর মুসলিম মিশন, ডক্টর জাহেদ শিশু হসপিটাল, ফরিদপুর ডায়াবেটিস হসপিটাল, সবার সঙ্গেই আছেন। উনি মানুষের বিপদ আপদে সবসময় থাকেন। উনি আমাদের অহংকার। ওনার মতো মানুষ আমাদের ফরিদপুরে যেভাবে কাজ করেছেন, পরবর্তী প্রজন্মের এগুলি জানা দরকার। পরবর্তী প্রজন্ম এটা জানতে পারলে তারাও হয়তো এমনই ভালো কাজে উৎসাহিত হবেন। ফরিদপুর প্রবীণ হিতৈষী সংঘের বলতে গেলে উনি এটার স্রষ্টা। ওনার সাথে আরও কয়েকজন বিদগ্ধ ব্যক্তি ছিলেন, অনেকেই ইন্তেকাল করছেন। তো উনি আমাকে যখন অনুরোধ করলেন যে আপনি এই সংস্থাটার দায়িত্ব গ্রহণ করতে পারেন কিনা, তো আমি চিন্তা ভাবনা করে আমি সম্মতি দিলাম। তারপরে থেকে আমি সভাপতি হিসাবে আছি, কিন্তু এর চালিকা শক্তি অধ্যাপক আব্দুল সামাদ। উনি ঢাকার সাথে যোগাযোগ রক্ষা করেন, এখানে উনি আমার পরামর্শ গ্রহণ করেন। আমি এই সমিতিটায় সভাপতি হওয়ার পরে আমি প্রস্তাব দিলাম যে আমরা ফরিদপুরবাসীর জন্য কিছু ভালো কাজ, চিকিৎসা সেবায় আমরা কিছু করতে পারি কিনা। অর্থাৎ প্রতি শনিবারে বা শুক্রবারে আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করব। তো উনি সাথে সাথে রাজি হলেন। তো প্রতি শনিবারে আমরা প্রায় 30-35টা রুগী দেখি এবং আমরা অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয় যে আমরা এদেরকে ফ্রি ওষুধ সরবরাহ করি। 80 দশকে ফরিদপুরে শিশুদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য রেড ক্রস অফিসে ফ্রি সানডে ক্লিনিক নামে চালু করা হয়। ডাক্তার মোহাম্মদ জাহেদ সাহেবের বাসার এক সভায় পূর্ণাঙ্গ শিশু চিকিৎসা কেন্দ্র করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে সভায় সভাপতিত্ব করেছিলেন ফরিদপুর পৌরসভার চেয়ারম্যান রকিবউদ্দিন আহমেদ। গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক করা হয় অধ্যাপক এম এ সামাদকে। সদস্য ছিলেন ডাক্তার মোহাম্মদ জাহেদ এবং অধ্যাপক রবীন্দ্রনাথ সাহা। নির্মাণ কমিটির প্রধান আবুল বাশার মিয়া এবং ভবনের নকশাকার ও তদারককারীর সকল দায়িত্ব দেওয়া হয় প্রকৌশলী মোহাম্মদ শহীদুল হাসানকে। 1981 সালের 19 সেপ্টেম্বর শিশু চিকিৎসা কেন্দ্রের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন জেলা প্রশাসক শাহ মোহাম্মদ আবু বকর। প্রথম কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক প্রশাসন ছিলেন অধ্যাপক এম এ সামাদ। 1981 সালে প্রতিষ্ঠাকাল থেকে এই শিশু চিকিৎসা কেন্দ্রের সাথে যুক্ত ছিলেন ফরিদপুরের বেশ কিছু গুণীজন। সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ও করছেন যাদের মধ্যে ডাক্তার মোহাম্মদ জাহিদ, ডাক্তার আব্দুস সালাম চৌধুরী, আবুল বাশার মিয়া, আলহাজ জহুরুল হক, রকিবউদ্দিন আহমেদ, ফাতেমা জাহেদ, সাব্বির ইউসুফ, এ কে আজাদ, প্রকৌশলী মোহাম্মদ শহীদুল হাসান, মোহাম্মদ শাহজাহান মোল্লা, আসম জাহাঙ্গীর চৌধুরী ও সালাউদ্দিন ফরিদ। 1982 সালের 16 সেপ্টেম্বর শিশু চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন তৎকালীন প্রধান সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ। এই সময় উদ্বোধন শিরোনামে একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়। তার সম্পাদক ছিলেন অধ্যাপক এম এ সামাদ এবং সহ সম্পাদক ছিলেন সাংবাদিক মফিজ ইমাম মিলন। 2007 সালে শিশু চিকিৎসা কেন্দ্রের নাম প্রতিষ্ঠাতার স্মৃতির প্রতি সম্মান করে রাখা হয় ডাক্তার জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল।
এই হসপিটালটি স্বপ্নদ্রষ্টা ছিলেন ডাক্তার মোহাম্মদ জাহেদ। এটার প্রথম যে কমিটি গঠন করা হয় সেই কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন ডাক্তার মোহাম্মদ জাহেদ এবং তৎকালীন সাধারণ সম্পাদক ছিলেন ওই সময়কার পৌরসভার চেয়ারম্যান জনাব রকিবউদ্দিন আহমেদ এবং তখন যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অধ্যাপক জনাব এম এ সামাদ। অধ্যাপক এম এ সামাদ শুধু এই প্রতিষ্ঠানটি নয়, ফরিদপুরে যে কয়েকটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান আছে বর্তমানে রয়েছে, যেমন ডায়াবেটিক সমিতি, অন্ধকল্যাণ সমিতির আওতায় প্রতিষ্ঠিত জহুরুল হক চক্ষু হাসপাতাল, তারপরে ফরিদপুরের অনবদ্য একটা প্রতিষ্ঠান ফরিদপুর মুসলিম মিশন, এই সবগুলোতেই প্রতিষ্ঠান লগ্ন থেকে উনি আছেন বিভিন্ন ক্যাপাসিটিতে। 1983 সালে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি ফরিদপুর জেলা শাখা গঠন করা হয়। এই সময় প্রথম সভাটি হয়েছিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস রাবে আহমেদের বাসায়। সেখানে ডাক্তার মোহাম্মদ জাহেদকে সভাপতি এবং ডাক্তার ননীন কুমার সাহা চক্ষু বিশেষজ্ঞ আমাদের ফরিদপুর শহরে, তাকে সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। এইখানে একটি পরিত্যক্ত ঘর নিয়ে অন্ধকল্যাণের কাজ শুরু হয়। তার আগে ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের নিচতলাতে সাপ্তাহিকভাবে রুগী দেখতেন ডাক্তার ননী কুমার সাহা। এই জায়গাটাতে পরিত্যক্ত একটি বিল্ডিং তৎকালীন জেলা প্রশাসক জনাব আব্দুল সত্তার খান তিনি খুব নামমাত্র মূল্যে এটি দিয়েছিলেন। সেইখানে আমাদের ফরিদপুর শহরের বিশিষ্ট সমাজসেবী আলহাজ ফিরোজা রহমান সাহেব অনেক চেষ্টা করে ওই বিল্ডিংটি বিক্রি করেছিলেন। তাতেও আমরা কাজ শুরু করতে পারিনি, আমরা শুধু বাৎসরিক ক্যাম্প করতাম চক্ষু রোগের। এরপরে বিশিষ্ট প্রকৌশলী মোহাম্মদ শহীদুল হাসান সাহেব নিজের উদ্যোগে একটি টিন সেট করে দিয়েছিলেন, আর কিছু যন্ত্রপাতি ক্রয় করে দিয়েছিলেন। তখন আমরা দৈনন্দিন কাজ শুরু করি চক্ষু হসপিটালের। নির্বাহী কমিটি সকলে মিলে আমরা প্রকৌশলী শহীদুল হাসান সাহেবকে লিখিত আকারে আবেদন জানাই যে আপনি এই প্রতিষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করে এই হসপিটালটি আমাদেরকে দাঁড় করিয়ে দেন। তার পরবর্তী এই 6 তলা ভবন তিনি করে দেন আমাদের সকলের সিদ্ধান্তে। তখন থেকে আমরা বিএনএসবি জহুরুল হক চক্ষু হসপিটাল হিসেবে এটার নামকরণ করি। তার পুরো জীবনটাই কেটেছে এই প্রতিষ্ঠানগুলোকে তৈরি করতে, এবং সময়ের পরিক্রমায় ফরিদপুরে এই যে বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতাল, মুসলিম মিশন, ডায়াবেটিক হাসপাতাল, এই প্রত্যেকটি প্রতিষ্ঠানে তার যে অবদান এটা আসলে বলে শেষ করার মতো না। তো আমরা তার এই সৃষ্টিগুলোকে আমাদের জায়গা থেকে চেষ্টা করছি মানুষের কাছাকাছি আরও পৌঁছে দিতে, ভালোভাবে সেবা পৌঁছে দিতে। 1992 সালের 12 মে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়। সাব্বির ইউসুফের উদ্যোগে আবুল বাশার মিয়ার সভাপতিত্বে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। ওই সভাতেই চৌধুরী মমতাজ হোসেন রাজা মিয়াকে সভাপতি এবং অধ্যাপক এম এ সামাদকে সম্পাদক মনোনীত করা হয়। 1994 সালের ফেব্রুয়ারিতে শিশু হাসপাতালে 2 দিনব্যাপী হার্ট ক্যাম্পে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মহাসচিব জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার আব্দুল মালিক ও তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক আব্দুল হক চৌধুরী নীলটুলির জেসি রায় ভবনের দোতলা মাসিক ভাড়ায় বন্দোবস্ত দিলে পুনরায় চালু হয় হার্ট ফাউন্ডেশনের কাজ। ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম সাপ্তাহিক রোগী দেখা শুরু করেন। এলজিইডির প্রধান প্রকৌশলী পৌরসভার জমি অধিগ্রহণের মাধ্যমে সমন্বিত স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় ফরিদপুর হার্ট ফাউন্ডেশন বর্তমান ভবনটি নির্মাণ করার ব্যবস্থা করেন। একটি সমঝোতা স্মারকের মাধ্যমে ডায়াবেটিক সমিতি ফরিদপুরকে হস্তান্তর করা হয়েছে। বিশ্ব হার্ট দিবস, উচ্চ রক্তচাপ দিবস, সেবা দিবস সহ ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সকল কর্মসূচি বাস্তবায়নে অধ্যাপক এম এ সামাদ অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছেন। ফরিদপুরে মানব সেবা যতগুলো প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার পিছনে তার ব্যাপক অবদান। কখনো ক্লান্তি নেই মানুষটির কথা, তিনি ছুটছেন তো ছুটছেনই মানব কল্যাণে। আমি সব দিকে আলোকপাত নাই করলাম, আমি তার সাথে আষ্টে পৃষ্ঠে
যেই সংগঠনের সাথে জড়িত ছিলাম সেটি ফরিদপুরবাসীর একটি অত্যন্ত মনের প্রত্যাশিত প্রতিষ্ঠান ফরিদপুর হার্ট ফাউন্ডেশন। প্রতিষ্ঠাকালীন সময়ে চৌধুরী সাব্বির ইউসুফ ছিলেন প্রেসিডেন্ট, আমি ছিলাম ভাইস প্রেসিডেন্ট এবং তিনি ছিলেন সেক্রেটারি। সেই সুবাদে এই প্রতিষ্ঠানের সাথে আমরা আষ্টেপৃষ্ঠে জড়িত ছিলাম এবং একটি ইসিজি মেশিন কেনার থেকে শুরু এবং প্রথম মেডিকেল অফিসার এবং স্পেশালিস্ট হিসাবে এই প্রতিষ্ঠানের পথ চলা এবং অদ্যাবধি আমি এটার সাথে জড়িত এবং আমার ভাইটিও আমার এর সাথে জড়িত। ডায়াবেটিক অ্যাসোসিয়েশন ফরিদপুর শাখা গঠনের প্রথম সভা অনুষ্ঠিত হয় 1983 সালের 25 নভেম্বর শিশু চিকিৎসা কেন্দ্রে। ডাক্তার আব্দুস সালাম চৌধুরীকে সভাপতি, ডাক্তার মোহাম্মদ জাহেদ সম্পাদক, ডাক্তার আব্দুর রাজ্জাককে কোষাধ্যক্ষ করে মোট 19 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অধ্যাপক এম এ সামাদ নির্বাহী সদস্য থাকলেও অ্যাডভোকেট কাজী খলিলুর রহমানের সাথে গঠনতন্ত্র তৈরির দায়িত্ব দেওয়া হয় তাকে। দীর্ঘদিন সহসভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিষ্ঠানের স্বার্থে সকল কাজে সহযোগিতার হাত বাড়িয়েছেন অকপটে। 1983 সনে 25 নভেম্বর প্রতিষ্ঠিত হয় ফরিদপুর ডায়াবেটিক সমিতি। এখানে একটা অ্যাডহক কমিটি হয়। সেই অ্যাডহক কমিটিতে সম্পাদক হন ডাক্তার মোহাম্মদ জাহেদ, সভাপতি হন ডাক্তার আব্দুস সালাম চৌধুরী, যুগ্ম সম্পাদক মফিজ ইমাম মিলন। 1985 সনে প্রথম কার্যনির্বাহী কমিটি হয়, সেখানে ডাক্তার আব্দুল সালাম চৌধুরী সভাপতি, ডাক্তার মোহাম্মদ জাহেদ সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি আমি এবং মফিজ ইমাম মিলন। এইভাবে প্রতিষ্ঠানটি চলতে থাকে। 1990 সনে ডাক্তার মোহাম্মদ জাহেদ ইন্তেকাল করেন এবং 2রা সেপ্টেম্বর থেকে আমি এই সম্পাদকের দায়িত্ব পালন করি। অধ্যাপক এম এ সামাদ সাহেব এই সবগুলো প্রতিষ্ঠাকালীন সময় থেকে এটার অগ্রগতি এবং পরিচালনার সাথে উনি সম্পৃক্ত ছিলেন। প্রফেসর সামাদ, এম এ সামাদের সঙ্গে দীর্ঘদিনের পরিচিত। এক সময় থাকি আমরা অনেকগুলি সেবামূলক প্রতিষ্ঠান একত্রে আরম্ভ করি। আমাদের নেতৃত্ব দেন হলো ডাক্তার মোহাম্মদ জাহেদ, যিনি ভাষা আন্দোলনের অন্যতম মহান সৈনিক ছিলেন। আমি, প্রফেসর এম এ সামাদ, প্রফেসর শেখ আব্দুল সামাদ, প্রফেসর মোহাম্মদ শাহজাহান, আমরা ডাক্তার মোহাম্মদ জাহেদকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করতাম। উনি আমাদেরকে সকলকে নিয়েই কতগুলি সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করেন। তার একটি হতেছিল ডাক্তার জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল, ফরিদপুর ডায়াবেটিক সমিতি এবং ফরিদপুর অন্ধ কল্যাণ সমিতি। এই 3টি প্রতিষ্ঠানেই পুরোধা হতেছিলেন ডাক্তার মোহাম্মদ জাহেদ। এইগুলি সবই তার ব্রেন চাইল্ড। আমরা এখন পর্যন্ত এই কাজেই নিযুক্ত আছি। আমাদের সেবা করার এই সময় ইতিমধ্যেই 5 দশক, 50 বছর অতিক্রম হয়েছে। আমরা এখনও 3 জনেই একই জায়গায় আছি। তবে মতবিরোধের কারণে আমাদের প্রিয় সহকর্মী প্রফেসর এম এ সামাদ এই ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের নির্বাহী পদ থেকে উনি বাদ পড়ে গেছেন। বাদ পড়ে গেলেও কিন্তু উনি এই প্রতিষ্ঠানের সঙ্গে নৈতিকভাবে সবসময় জড়িত আছে। আমার নিজের দেখা মতে প্রফেসর এম এস সামাদ, আমি ওই ভারতের জয়প্রকাশ নারায়ণের কথা মনে পড়ে যে ওনার মতন মানুষ অত্যন্ত করিতকর্মা লোক, কারো বিপদ দেখলে পরে ধর্ম বর্ণ নির্বিশেষে সবচাইতে আগে পাওয়া যায় প্রফেসর এম এস সামাদকে। আমাদের চিকিৎসক সমাজের একজন মহিরুহ সমমানুষ, একজন প্রথিতযশ মানুষ, একজন ত্যাগী চিকিৎসক ডাক্তার মোহাম্মদ জাহেদ। তিনি কিছু স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য কিছু মানুষের সহযোগিতায় কয়েকটি প্রতিষ্ঠান ফরিদপুরে তখন গড়ে ওঠে। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ফরিদপুর ডায়াবেটিক সমিতি। এর বাইরে আছে ফরিদপুর শিশু হাসপাতাল, যেটি পরে ডক্টর জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল হিসাবে প্রতিষ্ঠিত হয়, এবং অন্ধ কল্যাণ সমিতি। এছাড়াও মুসলিম মিশন, নানাবিধ প্রতিষ্ঠান সেই 80-র দশকের শুরুর দিকে ফরিদপুরে গড়ে ওঠে। এবং এই গড়ে ওঠার পিছনে যাদের ভূমিকা ছিল তাদের মধ্যে আগেই বললাম
যে জাহিদ সাহেব স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেগুলো কার্যকর করবার জন্য তখন কিছু মানুষ ভূমিকা রেখেছিলেন। যেমন এই প্রতিষ্ঠানটি করবার জন্যে তখন ডাক্তার আব্দুস সালাম চৌধুরী তিনি প্রথম সভাপতি ছিলেন, ডাক্তার ননীগোপাল সাহা তাদের সহকর্মী ছিলেন, এর বাইরে ফিরোজার রহমান মাস্টার সাহেব, অ্যাডভোকেট মুজিবুর রহমান খান, অ্যাডভোকেট আদেল উদ্দিন হাওলাদার এবং রকিবউদ্দিন আহমেদ, এই ধরনের বিভিন্ন মানুষ যারা সেই সময়ে ভূমিকা রেখেছিলেন। এদের সঙ্গে সঙ্গে আরও একটা তরুণ গোষ্ঠী, তখনকার সময়ের জন্য তরুণ গোষ্ঠী, অর্থাৎ অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, অধ্যাপক রবীন্দ্রনাথ সাহা, মফিজ ইমাম মিলন, এমনি আরও বেশ কিছু মানুষ তখন এই সব কর্মকাণ্ডে জাহিদ সাহেবের সঙ্গে এগিয়ে এসেছিলেন এবং তাদের ভূমিকাতেই আজকের এই প্রতিষ্ঠানগুলো আজকে একটি বড় পর্যায়ে উপস্থিত হয়েছে। এম এ সামাদ স্যার তিনি আমার সরাসরি শিক্ষক নন, কিন্তু ইয়াসিন কলেজের শিক্ষকতা এবং রাজেন্দ্র কলেজের শিক্ষকতার কারণে তাকে আমি শিক্ষক সম ভেবেই সবসময় স্যার বলে সম্বোধন করি। সেই স্যার, তার সঙ্গে বিভিন্ন সময়ে এই সমিতির বিভিন্ন কাজ করবার ক্ষেত্রে আমি ভূমিকা দেখেছি তার এই ভূমিকাগুলো অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে। আজকে এই প্রতিষ্ঠান বড় হয়েছে, কিন্তু তাদের ভূমিকাকে যদি আমরা অস্বীকার করি তাহলে চরম অন্যায় করা হবে। আমি একটি ব্যাপার দেখে অবাক হই, আমরা কেউ জানি না, কিন্তু তার কাছে অর্থাৎ এই এম এ সামাদ স্যারের কাছে আমাদের ফরিদপুরের সকলের মৃত্যু সংবাদ সবার আগে কেমন করে যেন চলে আসে। তিনি আমাকে অনেকবার অনেকের মৃত্যুর খবর ফোন করে জানিয়েছেন, বাবাজি এই লোক মারা গেছেন বা এই লোক চলে গেছেন পৃথিবী থেকে। এবং সেখানে আমার যাওয়ার আগে, আমি একজন অপেক্ষাকৃত তার চেয়ে তরুণ, কিন্তু আমার যাওয়ার আগেও তিনি উপস্থিত হয়ে গেছেন এবং এই মানুষটির সমস্ত মৃত্যু পরবর্তী যেসব কাজকর্ম আছে সেগুলোর ক্ষেত্রেও তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। বিগত শতাব্দীর ৮০ দশকে ফরিদপুরের বিভিন্ন অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা সেবার ছদ্মাবরণে দরিদ্র ও দুস্থতার সুযোগে স্থানীয় জনসাধারণ এবং তাদের এতিম, অনাথ, ছিন্নমূল শিশুদের ধর্মান্তরিত করার অশুভ তৎপরতায় লিপ্ত হয়। সেই প্রেক্ষাপটে সকলের প্রচেষ্টায় গড়ে ওঠে ফরিদপুর মুসলিম মিশন। এই আন্দোলনটা ফরিদপুরে একটা সারা জাগাইছে। আন্দোলনের সঙ্গে বেশিরভাগ জড়িত ছিল আমি ছিলাম, লিয়াকত ভাই ছিল, সামাদ ভাই ছিল। অনেক ভূমিকা, আসলে মূল ভূমিকা পালন করছে সামাদ, প্রফেসর সামাদ, কিন্তু কোনো মিটিংয়ে কোনো কথা বলতো না। তারপরে যিনি জায়গা দিচ্ছেন তিনি একটু কথা বলতেন, মশিউর রহমান। হ্যাঁ, মশিউর রহমান। তো আমরা আসলে সহযোগিতা করছি সবসময় এই মুসলিম মিশনটা যেন একটা কাউন্টার, খ্রিস্টানদের একটা কাউন্টার। হ্যাঁ, তারপরে মুসলিম মিশন আস্তে আস্তে আজকে একটা বিশাল জিনিস দাঁড়াইছে। তো এই মুসলিম মিশনে অনেকেই শরিক হয়েছে, তারা পিছন থেকে অনেকেই সাহায্য করছে যে একটা ফিনিশ মিশনের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে এরা লড়তেছে। এটা এস্টাবলিশ করতে মূলত প্রফেসর সামাদের এই অবদানটা বেশি। সে সার্বজনিক লাইগা আছে এবং কোনো বদনাম নাই, না, সে এটা করতেছে। এটা একটা ভালো প্রতিষ্ঠান হয়েছে, তা কলেজ হয়েছে, মাদ্রাসা হয়েছে। মিশনারিদের অপতৎপরতার বিরুদ্ধে সবচেয়ে কঠোর অবস্থানে ছিলেন কোমরপুরের মৌলভী মশিউর রহমান। তিনিই প্রথম কমিটির সভাপতি এবং অধ্যাপক এম এ সামাদ সম্পাদক মনোনীত হন। ১৯৮১ সালের ১৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয় মিশনের কার্যক্রম। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় জনাব এম এ সামাদ ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। মুসলিম মিশন প্রতিষ্ঠাকালে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল, সাংবাদিক লিয়াকত হোসেন, প্রকৌশলী মোহাম্মদ শহীদুল হাসান, প্রফেসর ABM সাত্তার, প্রফেসর মানসুরুর রহমান ও সাংবাদিক মফিজ ইমাম মিলন অন্যতম।
মিশন প্রতিষ্ঠার সহযোগিতায় সমাজের আরও যারা এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে ফরিদপুরের ধনাঢ্য ব্যবসায়ী আলহাজ এম এন জামান, আলহাজ আব্দুল করিম মিয়া, আব্দুর রহিম মিয়া, আলহাজ জহুরুল হক, খন্দকার আবুল হাশেম, আলহাজ ফিরোজার রহমান প্রমুখ। এতিম অসহায়দেরকে কিভাবে মানব সম্পদে পরিণত করতে হয় তা অধ্যাপক এম এ সামাদ জানেন। তার পরিমিতি বোধও এক বিস্ময়কর বটে। কোথায় কিভাবে কতখানি এগোনো উচিত তা ভেবেই প্রতিটি পা ফেলেছেন প্রতিষ্ঠান গড়ার শুরুতেই। দিন বিকালবেলা আসে, আমরা যদি পড়াশোনা পারি তাহলে তিনি আমাদের অনেক ভালো জানে, তিনি আমাদের মাথায় হাত বুলিয়ে দেন। আমি 7-এ পড়ি, ফরিদপুর মুসলিম মিশনে দাখিল মাদ্রাসায় এই বালিকা হোস্টেলে থাকি। আমি সামাদ স্যারকে চিনি, সে প্রতিদিন বিকালেই আসে এবং আমরা যদি খারাপ কোনো কিছু করি সে আমাদেরকে বকা দেয়, আবার ভালো কোনো কিছু করলে আদরও করে এবং আমরা পড়াশোনা না করলেও খুব রাগারাগি করে। মিশনের বর্তমান নিবাসী ছেলেমেয়ের সংখ্যা 7 শতাধিক। ফরিদপুর শহরের উপকণ্ঠে রঘুনন্দনপুরে মিশনের এই বিশাল ক্যাম্পাসের মধ্যে অনাথ ছাত্রছাত্রীদের আলাদা আবাসিক ভবন, স্কুল, মাদ্রাসা, কলেজ, ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দৃষ্টিনন্দন মসজিদ, চিকিৎসার জন্য হাসপাতাল, অতিথিদের জন্য রেস্ট হাউস এবং প্রশাসনিক ভবন রয়েছে। ফরিদপুরে নিম্নবর্ণের হিন্দুদের আবাস ফরিদপুরের বিভিন্ন এলাকায়, গোপালগঞ্জ, মাদারীপুরের কিছু এলাকা ফরিদপুর সদরীগুলোতে আছে। তো সেই এলাকায় খ্রিস্টান মিশনারিদের অনেকগুলো প্রতিষ্ঠান, বিশেষ করে গোপালগঞ্জ এলাকায়। তো এই জলির পাড় থেকে শুরু করে ফরিদপুরে গোপালগঞ্জ শহরে, গোপালগঞ্জের ভিতরে কোটালেপেরার দিকে আছে যারা বরিশাল গোপালগঞ্জ নিয়ে কাজ করে। তো এইগুলার কর্মকাণ্ড খুব বেশি এবং এইগুলার কারণে আমি শুনেছি এবং আমার সঙ্গে আলাপও হয়েছে পরবর্তীকালে যে বেশ কিছু মানুষ ফরিদপুরের তারা এই বিষয়ে কিছু ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয়তা অনুভব করে ফরিদপুর মুসলিম মিশন নাম করে একটা প্রতিষ্ঠান করেন, যারা তখনকার দিনে অন্যান্য চ্যারিটেবল ইনস্টিটিউশনের সঙ্গে জড়িত ছিলেন। তারা সকলেই ছিলেন মুসলমান যারা, এবং প্রফেসর সামাদ সাহেবের সঙ্গে জড়িত ছিলেন এবং পরবর্তীকালে অন্যান্যরা ছিলেন, সমর্থন দিয়ে গেছেন আর্থিক অন্যান্যভাবে আমি জানি। কিন্তু এটাকে ঠেলে নিয়ে যাওয়া, চালানো এই কাজটা, এই দুরূহ কাজটা দীর্ঘদিন এককভাবে প্রফেসর সামাদি করেছেন এবং এখনও করছেন। এই একটি প্রতিষ্ঠান আমি মনে করি যে এটা একটা এক্সাম্পলারি একটা প্রতিষ্ঠান। শুধু এটা ফরিদপুরে হয়েছে, কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান আরও অন্যান্য জায়গায়ও ধর্মভিত্তিক না হলেও এই জাতীয় প্রতিষ্ঠান এতিমদের জন্য করা প্রয়োজন এবং এগুলো যদি করা হয়, কোনো ক্ষেত্রে আছে ব্যক্তি উদ্যোগে হয়েছে, কিন্তু সমষ্টিগতভাবে অনেকে মিলে এই ধরনের প্রতিষ্ঠান করলে সেটার ভিত্তি অনেক শক্ত হয়। এবং ফরিদপুর মুসলিম মিশন সেই ধরনের একটি প্রতিষ্ঠান। আমি নিজেও গেছি, দেখেছি। সাম্প্রতিককালে একবার গিয়ে আমি রাত্রে ছিলামও সেখানে, এবং তার অ্যারেঞ্জমেন্ট সব কিছু ব্যবস্থাপনা অত্যন্ত উচ্চমানের। 1981 সালের 15 জানুয়ারি ওই ইসলামী সংস্কৃতি কেন্দ্র, এখন যেখানে শাহফৈদ মাদ্রাসার বিল্ডিং, যেটা মসজিদের সামনে, এইখানে আমরা একটা মিটিংয়ে বসলাম। প্রথম মিটিং আমাদের এম এন জামান, মৌলভী মশিউর রহমান, আদেরউদ্দিন হাওলাদার, রহিম মিয়া, করিম মিয়া, লিয়াকত হোসেন, রইসুদ্দিন আহমদ, অ্যাডভোকেট মোশাররফ হোসেন, মৌলভী রফিউদ্দিন আহমদ, আলহাজ খন্দকার মহসিন আলী, আলহাজ জহুরুল হক, আলহাজ জয়নাল আবেদিন, যিনি আমাদের ওই মুসলিম মিশন যেখানে এখন করেছি ওখানে 44% জমি মাত্র 5% 200 টাকা করে দাম নিয়ে তিনি আমাদের এটা
মানে দানই করলেন, কিন্তু বড় দাতা তিনি। একটা নামকরণের আহ্বানে সাংবাদিক লিয়াকত হোসেন তিনি বললেন যে খ্রিস্টান মিশনের বিরুদ্ধে আমরা ডেমনস্ট্রেশন করেছি, তার বিরুদ্ধেই আমরা প্রতিষ্ঠান করতে যাচ্ছি, সুতরাং আমরা এটাকে ফরিদপুর মুসলিম মিশন নাম রাখবো। খন্দকার আবুল হাশেম উনি বললেন যে আমরা নিজেরা তো কিছু দিতে স্বল্প হতেছি, সে যারা প্রবাসী আছে তাদের কাছেও সাহায্য দিতে পারি। উনি বললেন যে হ্যাঁ, আমাদের ইঞ্জিনিয়ার আতিয়ার রহমান ওনার পাড়াই বাড়িতে, উনি তার সঙ্গে কথা বললেন, তাতে সে তাৎক্ষণিক 2000 টাকা পর্যন্ত, তারপর মরহুম হায়দার 1000 টাকা দিলেন তখন। তো ওই সময় 31,101 টাকা আমরা সংগ্রহ করলাম এবং এই টাকা দিয়ে এই 44% জমির কেনা, এইভাবে আমাদের ভিত্তি পায়ের নিচে মাটি এসে গেল। এই মুসলিম মিশনটা প্রতিষ্ঠা হয় 1981 সালে। তো 81 সাল থেকে অদ্যাবধি 44 বছর অবৈতনিক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এইটা অনেক মানুষের কাছ থেকে উনি সাহায্য নেন এবং দ্বিধা করেন না, যখন কোনো অসহায় ছেলে মেয়ে এই জায়গায় আসে, তাদের আহার লেখাপড়ার সংস্থান করতে না পারেন, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে উনি নিজের জন্য না, এই এতিম অসহায় ছেলে মেয়েদের শিক্ষার্থীদের জন্য উনি হাত পাতেন, সাহায্য আনেন এবং সেইখান থেকে এই মিশনটার সার্বিক কর্মকাণ্ড সেই অর্থ থেকে এটা পরিচালিত হয়। আমি ফরিদপুর মুসলিম মিশনে 1992 সাল থেকে 1998 সালে দাখিল পরীক্ষা দিয়ে আমি পাশ করে আমি ঢাকা চলে আসি। দেন পড়াশোনা শেষ করে আমি এখন একটা প্রাইভেট কোম্পানিতে চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত আছি। মুসলিম মিশন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানটায় একজন শিক্ষার্থীর মৌলিক শিক্ষার পাশাপাশি সামাজিক এবং ধর্মীয় শিক্ষা তাকে প্রদান করা হয়। সমাজের অবহেলিত এবং বঞ্চিত শিশুরাই ফরিদপুর মুসলিম মিশনে ভর্তি হয়, কিন্তু ওখানে ভর্তি হওয়ার পরে যে পরিবেশটা মুসলিম মিশন কর্তৃপক্ষ নিশ্চিত করে, সেই পরিবেশ দ্বারা আমরা নিয়ন্ত্রিত হয়ে আমরা বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টদের সাথেই কম্পিট করে সমাজের আজকে বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছি। এইটাই ফরিদপুর মুসলিম মিশনের অর্জন। আমাদের শ্রদ্ধেয় সামাদ স্যার উনি আজকে তার জীবনের এক শেষ পর্যায়ে চলে আসছে। শেষ পর্যায়ে চলে আসার পরেও এখন পর্যন্ত সে যে পরিমাণ শারীরিক পরিশ্রম এবং মানসিক পরিশ্রম ফরিদপুর মুসলিম মিশনের জন্য করেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন এবং উনি আরও অনেক দিন আমাদের মাঝে থেকে এই ফরিদপুর মুসলিম মিশনের সেবা করে যান। আমার বয়স 6 কি 7 বছর, যখন শিশু ওয়ানে পড়ি, আমার মা হাতে ধরে এনে আমাকে সামাদ স্যারের কাছে দিয়ে গেলেন। প্রথম যে 25 জন নিয়ে মুসলিম মিশনের যাত্রা শুরু, আমি সেই 25 জনের একজন। এই যে মুসলিম মিশন এবং অধ্যাপক এম এ সামাদ স্যার, যিনি আমাদের পিতৃ সমতুল্য, আমাদের প্যারেন্টস, আমরা যেভাবেই তাকে স্মরণ করি, এটা মনে হয় যে আপনার পরিপূরক, এক সুতায় গাঁথা। মুসলিম মিশন এবং সামাদ স্যারটা, মানুষের তো একটা কন্ট্রিবিউশন থাকে, ওনার ফ্যামিলি ছিল, পরিবার ছিল, বাট উনি কন্টিনিউ আপনার সময় দিতেন কিন্তু মুসলিম মিশনে। সকালবেলা আসতেন, মাঝখানে কলেজে যেটা অধ্যাপনা করতেন হয়তো বা 1 ঘন্টা যেতেন, আবার মুসলিম মিশনে চলে আসতেন। দ্যাট মিনস ওনার ধ্যান ধারণা, খাওয়া দাওয়া সব কিছুই থাকতো মুসলিম মিশন নিয়ে এবং মুসলিম মিশনের যে এতিম অনাথ ছেলে এদেরকে নিয়ে, এবং উনি ওইভাবেই ট্রিট করে প্রত্যেকটা মুসলিম মিশনের ছেলেদেরকে যারা ওই জায়গায় এতিম অনাথ হিসাবে থাকতো, উনি ওনার নিজের সন্তান মনে করেই তাদেরকে আপনার মানুষ করতেন। বাবা এবং সন্তানের মধ্যে যে রিলেশনশিপটা থাকে, অধ্যাপক এম এ সামাদ স্যার এবং আমাদের রিলেশনশিপটা ছিল ঠিক একই রকম। একইভাবেই উনি আপনার ওনার সন্তানদেরকে যেভাবে বড় করেছেন, আমরা ওনার সন্তান আমাদেরকে উনি ঠিক একইভাবেই বড় করেছেন। মানে আমরা ছোট সময় বাবা হারিয়েছি, বাট ওনাকে দেখলে পরে আমার ওই পিতার কথা মনে পড়ে যে যিনি আমাকে আজকে আমার ব্যাকবোনটা সোজা করে আমাকে আজকে এই জায়গায় নিয়ে আসছেন। অধ্যাপক এম এ সামাদ বিগত প্রায় 3 যুগ ধরে বেয়ারিশ লাশ দাফন কাফনের সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলাম ফরিদপুরের সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এই কাজে মরহুম সাগির ইউসুফ তাকে উদ্বুদ্ধ করতেন। জানাজার সামনে দাঁড়িয়ে 2 কথা বলার অভ্যাস তার দীর্ঘদিনের। আলিপুর কবরস্থান আর অম্বিকাপুর শ্মশান ঘাটের সকল কর্মীকেই তিনি চেনেন। দাফনেই শেষ নয়, সময় সুযোগ পেলেই নিয়মিত গোরস্থানে গিয়ে মৃত মানুষদের জন্য
দোয়া মোনাজাত করেন। আমরা এখানে পয় পরিষ্কার করি, কবর করি এবং মানুষের সেবা করি। এখানে দীর্ঘদিন ধরে সামাদ স্যার আসে, দোয়া খায়ের করে এবং সামাদ স্যার দীর্ঘ সময় আমাদের সাথে কাটায় এবং আমাদের বকশিস টকশিসও দেয়। সমস্ত ফরিদপুর যত নামি দামি লোক আছে সামাদ স্যার এখানে সেখানে নিয়ে আসার পরে তাদের সাথে দোয়া খায়ের করে শেষ পর্যন্ত থাইকে আমাদের সাথে শেষ পর্যন্ত থাইকে সমাধি করে সে এখান থেকে বিদায় নেয়। আমার সঙ্গে সামাদ সাহেবের বেশ মিল আছে। আমরা দুজনই শৈশবেই বাবা মাকে হারিয়েছি এবং আমাদের জীবন ছিল অত্যন্ত কঠোর সংগ্রামের। এরপরে 1989 সালে আমি দীর্ঘ 30 বছর পরে ফরিদপুরে ফিরে এলাম। তখন তার সঙ্গে নতুন করে আবার পরিচয় হলো। এমন কোনো জায়গা নাই যে যেখানে প্রফেসর এম এ সামাদ নাই। তিনি মানুষের সেবায় এমনভাবে নিবেদিত, মৃত মানুষের দাফন কাফনের কথা তার কানে গেলে তিনি দৌড়িয়ে যান, নিজে হাতে গোসল করান, নিজে হাতে দাফন করান। এক বাক্যে বলতে গেলে ফরিদপুরের জন্য একজন প্রয়োজনীয় ব্যক্তিত্ব, যার অকাতরে সমাজ সেবায় নিজেকে বিলীন করিয়ে দিয়েছেন। 5ই মার্চ 2002 সালে এই কলেজ প্রতিষ্ঠা হয় এবং প্রথম থেকেই তিনি অবৈতনিক অধ্যক্ষ হিসেবে তিনি তার দায়িত্ব পালন করে যান। তিনি এই কলেজে নিষ্ঠার সাথে এবং কর্মতৎপরতার মাধ্যমে এই কলেজটাকে দক্ষিণবঙ্গের মধ্যে একটি শ্রেষ্ঠ কলেজ হিসেবে পরিণত করার জন্য কাজ করে গিয়েছেন। ফরিদপুর মুসলিম মিশন থেকেই ব্যবসায় শিক্ষা শাখা থেকে সোহেল রানা নামে একটা ছেলে বাংলাদেশের ভেতরে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে এবং এই কলেজ থেকে যারা পাশ করে গিয়েছে তাদের মধ্যে অনেকে বিসিএস কর্মকর্তা, নন ক্যাডার কর্মকর্তা, চিকিৎসক, ইঞ্জিনিয়ার এবং শিক্ষা পেশাসহ সমাজের বিভিন্ন স্তরে তারা অবদান রেখে যাচ্ছেন। এই ছেলেগুলোকে হয়তো তারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে এর গণ্ডিটা পার হতে পারত না যদি এই মানুষটি তাদেরকে শিক্ষা সহযোগিতা, তাদের থাকা খাওয়ার বাসস্থানের ব্যবস্থা না করে দিতেন। তাদের লেখাপড়া হয়তো পথিমধ্যে বন্ধ হয়ে যেত। জনাব মোহাম্মদ শহীদুল হাসান এলজিডির সাবেক প্রধান প্রকৌশলী, তিনি এই কলেজটা প্রতিষ্ঠা করেন এবং তাকে সার্বিকভাবে সব দিক থেকে সহযোগিতা করেন আমাদের অধ্যাপক এম এস সামাদ স্যার। এই ফরিদপুরের সুশীল সমাজের একটা মিলন মেলা এই ইসলামী লাইব্রেরিতে প্রতিদিন হতো। এখানে রাজনীতিবিদ, সমাজকর্মী, সংস্কৃতিসেবী, সাহিত্যপ্রেমীরা এখানে আড্ডা করত। এক কথা সুশীল সমাজের একটা মিলন মেলা এখানে ছিল। সেই সুবাদেই আমরা এম এস সামাদ স্যারকে চিনতাম। তারপরে আমাদের বয়স বাড়ার সাথে সাথে ওনার যে সামাজিক কর্মকাণ্ড, এই ফরিদপুর শহরের এমন কোনো জায়গা নেই যেখানে প্রবেশ আমাদের সগর্ব পদার্পণ নেই। উনি ফরিদপুর সমাজের সামাজিক কর্মকাণ্ডের সমস্ত কর্মকাণ্ডেই উনি ব্যাপকভাবে ওনার অবস্থান থেকে কাজ করে গিয়েছেন। ফরিদপুরের মুসলিম মিশন বলেন, ফরিদপুরের ডায়াবেটিস বলেন, চক্ষু হাসপাতাল বলেন, যা কিছু বলেন, সেক্ষেত্রে ওনার ভূমিকা এতটাই উজ্জ্বল যে ওনার ভূমিকাকে ম্লান করার মতো আর কেউ নেই। উনি একাধারে একজন শিক্ষক, উনি আমাদের সকলের সুপ্রিয় শিক্ষক। সেই হিসাবে ওনার পায়ে হাত দিয়ে আমরা সালাম করি। আমি মূলত আমার বাড়ি গোয়ালচামুদ, আমি দরগা মসজিদ নামাজ পড়তে যাই। মূলত কোরআন এবং হাদিসের নিয়ে উনি যে বয়ান করেন, যে তাফসির করেন, সেই তাফসিরে মুগ্ধ হয়ে আমি প্রতি শুক্রবার ওইখানে নামাজ পড়ি এবং তারাবির নামাজটাও ওইখানে পড়ি। যে তারাবির নামাজের পূর্বে উনি কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত চমৎকার, হৃদয়স্পর্শী বক্তব্য রাখেন। বর্ণ, ধর্ম, দল, মত নির্বিশেষে যিনি আমাদের কাছে শ্রদ্ধার মানুষ, একজন সমাজসেবক। আপনারা জানেন তিনি সমাজসেবায় জাতীয় পুরস্কার পেয়েছেন
এবং ফরিদপুরের সেবামূলক যে সমস্ত সংগঠনগুলো আছে সেগুলো প্রত্যেকটি প্রতিষ্ঠার পেছনে যার বলিষ্ঠ ভূমিকা ছিল এবং যিনি আমাদের ফরিদপুরের মুসলিম মিশন, এই মিশনের তিনি ফাউন্ডার সেক্রেটারি প্রফেসর এম.এ. সামাদ। দারিদ্র বিমোচনে বলেন অথবা বৈষম্য দূরীকরণে বলেন, সমস্ত জায়গায় পজিটিভ কাজগুলি করেন। সেই কাজগুলিতে আমরা স্যারকে সবসময় আমাদের পাশে পেয়েছি, কখনো উৎসাহদাতা, কখনো আমাদের বিভিন্ন রকম পরামর্শ দিয়ে, অথবা কখনো নিজের সশরীরে উপস্থিত থেকে। শিক্ষার ক্ষেত্রেও তার কাছ থেকে অনেক পরামর্শ নিয়ে আমরা কাজ করি। আমরা আসলে তাকে একটা বটবৃক্ষ মনে করি আমাদের ফরিদপুরে। মানে রাজনৈতিক বিচারের বাইরে যে উনি একজন সামাজিক মানুষ হিসেবে তাকে আমাদের একটা বড় গাছ মনে করি, যার নিচে আমরা আসলে কখনো জিরিয়ে নেই, কখনো তার কাছ থেকে অনুপ্রেরণা নেই, অক্সিজেন নেই। আসলে একটা সম্বোধন থেকে না অনেক কিছু বোঝা যায়। আমি তাকে ডাকি হচ্ছে স্যার কাকা, আমার বাবার স্যার আর আমার হচ্ছে কাকা। সম্পর্ক আসলে কোন মাত্রার যে কাকিকেও আমি বলতাম হচ্ছে স্যার কাকি, এটা থেকেই বোঝা যায়। আসলে খুব সংক্ষেপে বলা খুব কঠিন। আমার মনে হয় যে এখন পর্যন্ত আমার মাথার উপরে হাত রাখার মতো আমার বাবা ছাড়া যে মানুষটা আছেন, আমার বাবার চাইতেও কখনো কখনো অনেক বেশি আমার কাছে শ্রদ্ধার মানুষ, সেটা হচ্ছে স্যার কাকা অধ্যাপক এম.এ. সামাদ। আর ফরিদপুরে গেলে পরে এখন পর্যন্ত আমার ভরসা হচ্ছে স্যার কাকা আছে। স্যারের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক দীর্ঘ 5 দশকেরও বেশি সময়ের। 1968 সালে ইয়াসমিন কলেজ প্রতিষ্ঠার পরেই শ্রদ্ধেয় সামাদ স্যার কর্মজীবন শুরু করেন এবং একই সাথে কর্মজীবন শুরু করেন আমার মামা অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজ। এবং সেই সময়ই গভর্নর বডির মেম্বার ছিলেন আমার মরহুম পিতা কবি আব্দুল লতিফ ভূঁইয়া। আমার মামার সাথে চাকরি করার সুবাদে সেই থেকে সামাদ স্যার আমাদের মামা হয়ে যান। আমি মনে রাখার মতো বয়স হওয়ার পর থেকেই দেখেছি স্যার যখন আমাদের বাসায় আসতেন, গেটের থেকেই আমার মার নাম ধরে ডাকতে ডাকতে আমাদের ঘরে প্রবেশ করতেন। একদম আপন মনের মতোই তার আচরণ ছিল এবং আমাদের বাসায় তার গার্জিয়ানশিপ ছিল আমার আপন মামার মতোই। আমার আব্বার মৃত্যুর পরে স্যারের সবিশেষ উদ্যোগেই কবি লতিফ ভূঁইয়া ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন এবং এটিও অগ্রণী ভূমিকায় রেখেছেন আমাদের শ্রদ্ধেয় সামাদ স্যার। আমাদের এই চর অঞ্চলে তার জন্ম, এই চর অঞ্চলের ধুলামাটি গায়ে মেখেই তিনি বড় হয়েছেন। এই নদী নালা খাল বিলে সাঁতার কেটে তিনি বেড়ে উঠেছেন। অধ্যাপক এম.এ. সামাদ স্যার আমাদের চরের মানুষ, আমাদের চর অঞ্চলের মানুষ, আমরা তাকে নিয়ে গর্ববোধ করি। স্যার একজন আলোকিত মানুষ, তিনি মানুষ গড়ার কারিগর, তিনি শিক্ষকদেরও শিক্ষক। স্যার আমাদের চর অঞ্চলের অন্যতম কৃতিজন। এই চর অঞ্চলের মাটি আর মানুষের প্রতি স্যারের একটি অন্যরকম মমত্ববোধ আছে। তিনি সুযোগ পেলেই সেই শেকড়ের টানে এই গ্রাম অঞ্চলে ছুটে আসেন, গ্রাম অঞ্চলের মানুষের সঙ্গে মিশেন, সুখ দুঃখ বিনিময় করেন। স্যার আরেকটি কাজ করেছেন, সেটি হচ্ছে এই চর অঞ্চলের সামাজিক সাংস্কৃতিক উন্নয়নের জন্য তিনি চর কল্যাণ সংস্থা নামে একটি সংগঠনও প্রতিষ্ঠা করেছেন। আমরা স্যারের সুস্থ জীবন কামনা করি। নিজের জীবনের শতত দুঃখ কষ্টকে আড়াল করে অসহায় মানুষের মনে আস্থার চাদর তুলে দেন একজন এম.এ. সামাদ। অনাথ শিশুটির ভবিষ্যৎ নিয়ে সন্তানের মা যখন শঙ্কাতুর, তখন তাকে ভরসার ছায়া দেন এম.এ. সামাদ। জীবনের সায়ংহে এসেও দীপ্ত পায়ে ছুটে চলেন তিনি, ছুটে চলেন নিজের সন্তানের মতো শত অনাথ শিশুর ভরণ পোষণ শিক্ষার সংস্থানে। তার এ পথ চলা চলুক অবিরাম।